নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী। এই মুহূর্তে আমি রয়েছি আজকে আমাদের নতুন অতিথির সঙ্গে। আপনারা দেখছেন আমার সঙ্গে যিনি আছেন, কোচবিহারের জগতে কিন্তু যিনি দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং কোচবিহারের সুনামের সঙ্গে সুপ্রতিষ্ঠিত তিনি আর কেউ নন, ছন্দমের তিনি কর্ণধার। ছন্দম একটি নৃত্য গোষ্ঠী, কোচবিহারের সুপরিচিত, আপনারা সকলেই জানেন। আমার সঙ্গে রয়েছে মৌটুসী বসু ঠাকুর। দিদি, অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। প্রথমেই যেটা আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি বহুদিন ধরে এই নাচ নিয়ে, এই কালচার নিয়ে যেটা ডেভেলপ করে যাচ্ছেন কোচবিহারের বুকে, কতটা এই অবধি সাকসেস পেয়েছেন? আচ্ছা, নাচ 2.5 বছর থেকে করছি আর কি, আর 2.5 বছর বয়স থেকে করছি। মানে এটাতে সাফল্য বা কিছু সেটা ওইভাবে কখনো বিচার করে দেখিনি। মানে নাচ বলতে আমার এক সময় মনে হয় যে মানে নাচ যদি করা হয় সেটা হচ্ছে একা আমার নিজের পার্সোনাল একটা পারফরমেন্স, বা আমি গ্রুপ প্রোডাকশন করব। তবে সরাসরি প্রথমেই আমার মনে যেটা সবসময় ডাক দেয় সেটা হচ্ছে গ্রুপ প্রোডাকশন। মানে এক একজন শিল্পীর এক একটা দিক নিয়ে চিন্তাভাবনা করার একটা মনের ইচ্ছেটা থাকে আর কি। তো সেটা আমার বরাবরই ছিল যে সবসময় একটা কোনো গানের একটা সবাইকে নিয়ে বা একটা গ্রুপ প্রোডাকশন তৈরি করার পরিকল্পনা বা ইচ্ছে এরকম থাকে। তবে হ্যাঁ, নিজের কি নাচতে ইচ্ছে করে না একা সোলো? অবশ্যই করে। সেটা একটু ক্লাসিক্যালকে বেশি একটু পছন্দ করি। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই ট্র্যাডিশনেই আছেন, এই কালচারেই আছেন, একটা কথা খুব জানতে ইচ্ছে করে। আমরা বাঙালিরা সবসময় কিন্তু বাঙালি পরিবার আমরা দেখি, অন্য ভারতবর্ষের অন্যান্য যারা আমাদের গোষ্ঠী রয়েছে তাদের বাঙালি পরিবারের ছেলে মেয়েরা কিছু কবিতা শিখবে, অল্প গান শিখবে, অল্প নাচ শিখবে এবং পড়াশোনা করবে। এবং বেশিরভাগই দেখা যায় যে কিছুদিন নাচ করলো, ছোট থেকে বড় হয়ে গেলে তারপরে নাচটা ঠিক কন্টিনিউ করে না, ছেড়ে দেয়। তো আপনার তো প্রচুর ছাত্রছাত্রী রয়েছে নাচে, এই বিষয়গুলো কিভাবে দেখেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, কারণ কি হয়, মানুষ শিখতে চায়, শেখার একটা ইচ্ছে থাকে, কিন্তু এখন যে জিনিসটা দেখা যায়, নিজের মনের থেকে বাইরের প্রেশারে মানুষ হয়তো শিখতে চায়। সেটা কোনো বাচ্চা হয়তো ভালোবাসে, বা আমার কাছে যখন আসে এরকম শোনা যায় টিভিতে গান শুনলে, ইউটিউবে গান শুনলে না আমার বাচ্চাটি খুব নাচে, আমার না একটু নাচে দেবার ইচ্ছে আপনার কাছে, এই কথাটা খুব শোনা যায়। এখন নাচ বলতে গেলে কোনটাকে ধরবো? এখন সবাই এখন যদি মনে করে যে এটা ঠিক ওটা ঠিক, তাহলে হয়তো দিদিমণির কাছে যাবেন না বা মাস্টারমশাইয়ের কাছে যাবেন না। কিন্তু যেহেতু আমরা এটা নিয়ে পড়াশুনো করেছি, হ্যাঁ অবশ্যই। আর সব থেকে বড় কথা, শাস্ত্রীয় নৃত্যের যে মূল ব্যাপার সেটাই হচ্ছে গুরু পরম্পরা। গুরুকে দিয়েই পরিচয় এবং সেটা নিয়েই চলা। গুরু পরম্পরাতেই হয়ে আসে শাস্ত্রীয় নৃত্য। আর শেখার ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের যে নৃত্যরূপগুলো দেওয়া হয়, রবীন্দ্রসঙ্গীতে নৃত্যরূপ বলি আমি এই কারণে, রবীন্দ্র নৃত্য কথাটি আমি আলোচনা করি না, এটা রবীন্দ্রসঙ্গীতের নৃত্যরূপ। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ক্লাসিক্যালকে একসাথে উনি মেলবন্ধন ঘটিয়েছিলেন, তো তার মধ্যেও কিন্তু সেই শাস্ত্রীয় নৃত্যই রয়েছে। কতটা কন্টিনিউয়েশন করে? আমি যেটা বলছিলাম যে ভর্তি হলো ছোটবেলা থেকে, তাকে আপনি খুব ভাবলেন যে এই ছাত্রীটি আমার খুব ভালো, তাকে খুব মন দিয়ে তাকে বড় করলেন, দেখা গেল মাঝপথে সে আর নাচ করছে না। আসলে কি হয়, এখন পড়াশুনোটাকে একটু সবাই আগে প্রেফারেন্স দিয়ে দেয়, এবং পড়াশুনোর মানটা এখন এত সবাই দৌড়চ্ছে যে কম্পিটিশনের যুগে, তখন তারা মনে করছে কি যে এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আরেকটা জায়গায় গিয়ে এখন শিখবে, সেই সময়টুকুও যদি বাচ্চাটি পড়াশোনায় মন দেয় সেটা হয়তো ভাবে, বা ওটা করে এসে হয়তো সে বেশি পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, পড়াশোনাটা কম হয়ে যাবে, এটাও ভাবতে পারেন। এখন এটা এক একজন এক এক রকমভাবে ভাবেন। আবার অনেক সময় এখনও আছে নাচ না, এখন সবাই বড় হওয়ার পরে স্টেজে আমার মেয়ে নাচ করবে, সেটা কোথাও যেন একটা জিজ্ঞাসা চিহ্ন আছে এখনো। আচ্ছা, মানে সেটা মেনে নিতে পারে না। গান ঠিক আছে, চলো গান গাইছে, কিন্তু আমার মেয়ে স্টেজে নাচ করবে একটা বয়সের পরে, বড় হওয়ার পরে, সেটা না অনেকেও এখন অবধি কিন্তু মেনে নিতে
পারে না কোথাও। মেয়েদেরকে নাচ অনেক নাচানো সময় নাচতে হয়, এটা হয়। এখন এটা হওয়া উচিত না, কারণ এটাও তো একটা কলা। তবে এটারও একটা ভালো দিক আছে, মন্দ দিক আছে। সব কিছুই হচ্ছে আনন্দের সাথে করা, মনে হয়। দিদি নাচের তো অনেক দিক রয়েছে। আমরা দেখি যে আপনি যেই দিকটা বললেন, আবার কিছু দেখি যে নতুন যে গানের ধারা, নতুন নাচ, ফিউশন করে যে Fusion. ফিউশন করে যে নাচগুলো, সেটা আপনি কতটা কথাটা- মনে করেন ঠিক? হ্যাঁ, আচ্ছা, নাচ তো সবই সুন্দর বলতে গেলে, যার মধ্যে ছন্দ আছে, রস আছে, অবশ্যই মুদ্রা থাকবে যেটা ভাব প্রকাশ করছে, সব মিলিয়েই সুন্দর। রিদিম যেখানে আছে সেখানেই মনের ইচ্ছেটা প্রকাশ পায় এবং মনটা নেচে ওঠে। এখন ঘটনা হচ্ছে, যে কোনো নাচকে যদি সুন্দর হতে হয় তবে সেখানে ছন্দটা দেব, ভাবটা দেব। তবে ফিউশন যে খারাপ তা নয়, কারণ বিভিন্ন ক্লাসিক্যালের মধ্যেও কিন্তু ওয়েস্টার্ন মিশে আছে। যেমন ভরতনাট্যমের কিছু স্টেপ আছে যেটা গিয়ে হিপহপের সাথে কোলাপসড হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আমি হিপহপ ভালো নয়, এটা ভালো, এই জিনিসটা বলতে চাচ্ছি না। সবগুলোই মিলিয়ে একটা হচ্ছে রিদিম, ছন্দ। তবে হ্যাঁ, সেটা সৃজনশীল এবং দৃষ্টিনন্দন হতে হবে। ভালগারিটি না থাকে। হ্যাঁ, এবং ড্রেসের ক্ষেত্রেও সেটা ভাবা উচিত যে আমি যে প্রেজেন্টেশনটা করছি সেই গানের সাথে সেই ড্রেসটা কতটা দূর যাচ্ছে, এটাই। কিন্তু আপনার যে সংস্থা আছে, সেই সংস্থা নিয়ে কিছু বলুন। আমার সংস্থায় আমি ক্লাসিক্যালগুলো সবাইকে শেখাই, কারণ আমি নিজে কত্থক, ভরতনাট্যম, ওড়িশি ট্রেন্ড। রবীন্দ্রভারতী থেকে আমি এমএ করেছি কত্থক নৃত্যে। সেই সময়টায় আমি ওড়িশি শিখি গুরু গিরিধারী নায়কের কাছে, তারপর মীনাক্ষী দাসের কাছে। খুব বড় বয়সেই শিখলাম আমি। যখন আমি রবীন্দ্রভারতীতে এমএ করছি ওই সময়টায় আমি ওড়িশি, তার 1 বছর আগের থেকে ট্রেনিং। তারপরে তো রবীন্দ্রভারতীর জন্য ওখানেই থাকলাম। তারপরে গুরুগৃহের থেকেই কিন্তু আমার 2 বছর এমএটা ওখানে আমি কমপ্লিট করেছি। তো আর ভরতনাট্যম ছোটোবেলার থেকেই করি। সবই এখন তথাকথিত যদি বলে থাকি, সেটা হচ্ছে বঙ্গীয় সঙ্গীত পরিষদ এবং এলাহাবাদের থেকে আমি করেছি কোর্স। আপনার এই ছন্দম নৃত্যকলা একাডেমি যে রয়েছে, আপনার পিসির হাত ধরে এসেছে শুনেছি, 1994 সেই গল্পটা যদি একটু বলেন। হ্যাঁ, 1993 পিসি, এটি পিসির বাপের বাড়ি আর কি, বাবার বাড়ি, এখানে চলে আসেন। তারপরে এখানে এসে, আগে ওনার একটি স্কুল ছিল এবং তারই স্কুল সুরমালঞ্চ মিউজিক কলেজ। তো যাই হোক, তিনি সবসময় নিজের মর্জিতে নাচ শেখাতেন এবং ভালোবেসে নাচ শেখাতেন। যখন সুরমালঞ্চকে তারই পরিবারের একজন আরেকজনের হাতে তুলে দেয়, তো তখন সে ওখান থেকে চলে আসে। এসে এখানে নতুনভাবে ছোট্ট করে মানুষ কন্যা ছন্দমকে উনি তৈরি করলেন। তবে হ্যাঁ, এই যে ছন্দম নামটি দিয়েছেন যতীন্দ্রনাথ ভট্টাচার্য, উনি খাপসা হাই স্কুলের টিচার ছিলেন। তো এই মুহূর্তে উনিও নেই, চলে গেছেন পৃথিবী ছেড়ে। তো উনি নাম দিয়েছেন 1994-এ ছন্দমকে, ছন্দম নাম। তো পিসির কাছে এটি হচ্ছে ছন্দম মানসকন্যা, এবং এই মানসকন্যা ছন্দমকেই আমি মনের আনন্দে এবং ভালোবেসে নিয়ে যাচ্ছি। অনেক আসছে ছাত্রছাত্রী, অনেকে চলে যাচ্ছে, অনেকে ভালোবেসে থাকছে, এদের নিয়েই চলছে। আপনি বললেন যে আপনি যখন যাদবপুরে পড়ছিলেন, রবীন্দ্রভারতীতে পড়ছিলেন, এই যে আমাদের কোচবিহার থেকে কলকাতা, যে অনেক সময় যে কলকাতায় যারা আশেপাশে থাকেন তারা নাচ বলুন, গান বলুন, অনেকটাই সুবিধে পেয়ে থাকে, ভালো গুরুদের সামনে পায়। সেক্ষেত্রে কি কোচবিহার থেকে অনেকটাই কি অসুবিধা হয় ছাত্রছাত্রীদের? হ্যাঁ, এখন হচ্ছে কি, গুরু নির্বাচনটা হচ্ছে সবার আগে প্রয়োজন, যে আমি কাকে নির্বাচন করছি। তবে আমার সব কিছুই আমার পিসি ঠিক করে দিয়েছিলেন, যে আমি কোথায় গেলে আমি গাইড পেয়েছি। হ্যাঁ, এটা আমি গাইড পেয়েছিলাম। আর আমি এখান থেকে এভিনশিল কলেজ থেকে বাংলায় বিএ পাশ করার পরে প্রথমে রবীন্দ্রভারতীতে আমি পরীক্ষা দিই। ওই সময়টায় আমাদের কি হয়েছিল, যেহেতু আমার
এলাহাবাদ থেকে 6th ইয়ার কমপ্লিট ছিল প্রভাকর, আমি পাশ করেছিলাম কত্থক নৃত্যে, এবং কথকে আমি ফার্স্ট হয়েছিলাম প্রভাকরে। তো সেই সার্টিফিকেট বা ওই কোয়ালিফিকেশন আমার ছিল জন্য রবীন্দ্রভারতীতে আমি ডিরেক্ট আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিই। এখন কিন্তু সেটা আগের থেকে পড়তে হয়। এখন আমি ডিরেক্ট এমএতেই ওখানে চান্স পেয়ে গিয়েছিলাম, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিই। ওখানে অনেকজনের মাঝখান থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর আমাদের থিওরি পরীক্ষা হয় রবীন্দ্রভারতীতে। তো থিওরি পরীক্ষাতেও উত্তীর্ণ করে তারপর ওখানে এমএতে আমি ডিরেক্ট চান্স পেয়ে গেলাম। কিন্তু এর পরবর্তীতে কিন্তু আগে ডিরেক্ট এমএতে না পড়ে আগে বিএ নাচ নিয়ে বিএ পড়তে হয় ওখানে, তারপরে গিয়ে এমএ। আমাদের সময় আমি এমএতে পেয়ে গেছিলাম, এটা 2000-এর কথা বলছি। তো 2002-এ আমি এমএ পাশ করে ওখান থেকে বেরোলাম। তো কি হলো, বাংলায় বিএ পাশ করার পরে যেহেতু আমার ওখানে হয়ে গেল পরীক্ষায়, আমি না নাচে চলে গেলাম। তো গিয়ে তারপর রবীন্দ্রভারতী থেকে নাচ নিয়ে পড়ে এসে আমি আবার এখানে বাংলায় এমএটা করলাম। তো এই জার্নিটা, তো তার আগের থেকে আমার পিসির যিনি গুরু, উনি এখনও আছেন, গুরু শ্রীলেখা মুখোপাধ্যায়, ওনার কাছেই কথক নিয়ে তালিম নেওয়া। তারপরে যখন ইউনিভার্সিটিতে আমি যাই রবীন্দ্রভারতীতে, ওখানে রমপ্রসাদ চট্টোপাধ্যায়ের কাছে আমি তালিম নেওয়া শুরু করলাম, এবং ওখানে ওয়ার্কশপ করতে আসতেন গুরুজি, মানে বিরজু মহারাজজি, যিনি এখন নেই আমাদের মাঝখানে। তো পদাতিকে আমি ওনার কাছে ওয়ার্কশপ করেছি। হ্যাঁ, তো সেই সময় ওখানে থাকাকালীন আমি রোমিও জুলিয়েটে পারফরমেন্স করেছিলাম, যেটা গাইডেন্স করেছিলেন নাটকে মহারাজজি, বিরজু মহারাজজি। হ্যাঁ, মানে কি নাচের পারফরমেন্স? না, রোমিও জুলিয়েট একটা ডান্স ড্রামা হয়েছে। হ্যাঁ, তো সেখানে মহারাজজির তত্ত্বাবধানে সেই গ্রুপে আমি পেয়েছি। যেহেতু আমি পদাতিকে ওয়ার্কশপ করতাম নিয়মিত, সেই জন্যই আমি হয়তো এই অপরচুনিটিটা পেয়েছি আমি। তো ওখানে এই রোমিও জুলিয়েটে আমাদের 2-3টে শো হয়েছিল রবীন্দ্র সদনে। তো এই যে এনাদের সংস্পর্শে থাকা, এটা একটা বিশাল ব্যাপার, গুরু সান্নিধ্য। এনারা সবাই আমার গুরু। আর এর থেকে আমি অনেক পিছনে চলে আসছি অতীত। সেটা হচ্ছে যে সময়টা আমার একদম আমি ছোট, এই যে আমি 2.5 বছরের কথা বললাম, সেই সময় কৃষ্ণ মহারাজজি আমার বাড়িতে এসেছিলেন। আমার বাড়ি বলতে আমার বাপের বাড়িতেই। শ্রীলেখা মুখোপাধ্যায়ের গুরু কৃষ্ণ মহারাজজি। তো শ্রীলেখা মুখোপাধ্যায়, কৃষ্ণ মহারাজজি ওনারা এসেছিলেন এখানে। তখন ভবানী সিনেমা হলে অনুষ্ঠান হতো, তখন রবীন্দ্র ভবন ছিল না, ভবানী সিনেমা হলে অনুষ্ঠান হতো। তো আমাদের ছন্দমের যখন কালচারাল প্রোগ্রাম হলো তখন উনি এসেছিলেন। তখন সেই মুহূর্তে ছন্দম ছিল না, সেই মুহূর্তে কিন্তু সৌমালঞ্চ মিউজিক কলেজ ছিল পিসি, এবং পিসমশাই দিবাকর চট্টোপাধ্যায় উনিও নেই। তো ওই সময় কৃষ্ণ মহারাজজি আমাদের এখানে ছিলেন। তো তখন বাড়ির পরিবেশও এরকম নয়, পাশে আমলকি গাছ, সেখানে বসেই চেয়ারে বসে নাচ টাচগুলো হচ্ছে। তখন আমি খুবই ছোট, হ্যাঁ খুবই ছোট। তা এই যে গুরু, তখন কিন্তু আমার এরমও মনে হয়নি উনি আমার গুরু, উনি আমার গুরু, মানে দাদুর মতন ওনার চেহারা। হ্যাঁ, তো তাথেই তাতাথেই আথেই তাতাথেই একটা বোল শিখিয়েছিলেন, তত্তৎ থন থন দিঘা দিদিতে, এই বোলগুলো শিখিয়েছিলেন। আর আমার ডাক নাম হচ্ছে পিউ। তো আমাকে পিউ পিউ পাপিয়া করে ডাকতো, আর আমি তখন খুব রেগে যেতাম, মানে সেই সময়কার কথা বলছি। তো ওনার হাতও আমার মাথায় আছে, পড়েছিল। তো সেই জন্য মনে হয় নাচটাকে এরকমভাবে ভালোবাসা বা অনেক বাধা বিঘ্ন পেরিয়ে নাচটা করতে পারা। আমার মনে হয় আমরা জানি যে কখনো যদি মানুষের মন খারাপ হয়, অনেক সময় গান গায়। নাচ কতটা মনকে শান্ত করে? নাচ কীরকমভাবে শান্ত করে, ওই যে গানটা আমার পছন্দের, বা যে গানটা সেই মুহূর্তে আমার খুব মন ছুঁয়ে গেল, সেটা আমি যেটা করি, আমি সেটা বলছি। আমি না ওটা ডায়েরিতে লিখি। ডায়েরিতে লেখার পরে আমি ওই লাইনগুলো আমি কিভাবে ফরমেশন করব, যদি গ্রুপ করি গ্রুপ, আর যদি আমি সোলো পারফরমেন্স করি, আমি সেই আঙ্গিকটা নিয়ে আমি ক্যামেরা বলছি না কেন, আয়নার সামনে চলে আসি, এবং ছোট্ট ছোট্ট টুকরো করে করে ওটাকে আমি তৈরি করি, মানে ডিজাইন করা, ক্রিয়েট করা। হ্যাঁ, ডিজাইন করা। ওটা আমি ডায়েরিতে তখন ছবি আঁকি,
যে আমার পাটা কি হচ্ছে, আমার হাতটা কি হচ্ছে। এই জিনিসটা করলে আমার আনন্দ হয়, বা আমার খুব দুঃখ, খুব কষ্ট, তখন আমার নটরাজের কথাই মনে পড়ে। মানে খুব ছোট হয়ে যায় সেটা, দুঃখ মানে কষ্টটাকে। হ্যাঁ, এটা আমার তখন এরকমই মনে পড়ে। মানে এটা আমার এটা আজকে প্রশ্নটা আসলো জন্য আমি এটা হয়তো মুখ দিয়ে বলছি, কিন্তু এটা আমার মনেরই কথা আর কি। মানে সাইকোলজিক্যালি এটা কোনো সময় ভাবি না যে এটা হলে আমি কি করব, কিন্তু আমি এরকমই করি। মানে মানুষকে সাইকোলজিক্যালি এই নাচ শান্তি দিতে পারে, একদম আনন্দ। আর গান হচ্ছে আমার খুব খুব কাছের একটা জিনিস। গান আমি খুব ভালোবাসি, শোনার থেকেও না নিজে গান গাইতে বেশি ভালোবাসি। কিন্তু কি, আমি তো হারমোনিয়াম বাজাতে সেই সময় পারতাম না, তো বিগত 2-3 বছর ধরে এটা একটা আমার খুব আক্ষেপ যে আমি কেন বাজাতে পারি না। হ্যাঁ, এটা একটা খুব আক্ষেপ। তো আমি শেখা হচ্ছে। হ্যাঁ, আমি শেখা হচ্ছে। আমি সমাধির কাছে গান শিখি, সমা দাশগুপ্তা। উনি আসেন, ওনার কাছে আমি গান শিখি, এবং আমার শেখার পরপর আমার ছেলেও আবার গান শিখছে আর কি। এটাও একটা খুব ভালোবাসার জিনিস। আর সেই গান শিখতে গেলেও আমাকে ওই ক্লাসিক্যালটাই আকর্ষণ করে, ভজনটা একটু আকর্ষণ করে, ক্লাসিক্যালটাই আকর্ষণ করে, যেটা দেখেছি। রবীন্দ্রসঙ্গীত আমার কাছে খুব কঠিন মনে হয়। নাচের ক্ষেত্রে হয়তো কঠিন মনে হয় না, আমি একটা জিনিসকে কয়েকবার করে অন্যরকম করে দেখাতে পারবো, কিন্তু গানের নোটেশন তো এক, সেটা ওই হাতের মধ্যে আনা, সেটা খুব টাফ। দুটোই প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, প্র্যাকটিস, এবং খুব টাফ, মানে খুব সহজ নয় এই জিনিস, ভীষণ সাধনার ব্যাপার। কোচবিহারের ছেলে মেয়েদের নাচের প্রতি কতটা আকর্ষণ দেখেন? ভীষণ আকর্ষণ দেখি। কারণ এটা কেন দেখছি, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া, ফেসবুক খোলা হলো বা ইউটিউব খোলা, ইউটিউবে খুব একটা না দেখলেও ফেসবুকের মাধ্যমে খুব দেখা যায় নাচ, যেরকমই হচ্ছে নাচ হচ্ছে আর কি। বিভিন্ন শোজগুলো হচ্ছে, খুব ভালো ভালো ট্যালেন্টেড ছেলে মেয়ে দেখা যায়। হ্যাঁ, খুব ভালো। আর এই ছোট ছোট বাচ্চাদের যারা করছে ওখানে, হ্যাঁ, তার মধ্যে মণিপুরীর কিছু ছিল। মানে আমি যেহেতু ওখানে ছিলাম বা ওর সঙ্গে যোগসূত্রের জন্য অনেকের সাথেই পরিচিতি আছে, আমি ব্রন অ্যান্ড ব্রট আপ যেহেতু এখানে, আমি তো আবার ফিরে এসেছি ছন্দমের জন্য। হ্যাঁ, তো আজকে যদি আমি এটা যদি কোনো কারণে হয়তো না থাকতো, তাহলে হয়তো আমি ওই দিকেই হয়তো আমার সেটেলমেন্টটা থাকতো আর কি। এখনও আমার চাকরির জন্য বা এই সমস্ত কারণে কি হয়, ওখানে টাইমটা আমি বেশি দিতে পারি না। যখন ওখানে যে জায়গাগুলো আমি শিখতাম, সেখানে যখন পারফরমেন্স হয়, ওনারাও আমাকে বলেন, কিন্তু কি হয়, ওখানে পারফরমেন্স করতে গেলে তো বিগত 1 মাস ধরে একটা তো পারফরমেন্স করতে হবে, সেটা খুব অসুবিধে হয়ে যায়, যেহেতু এখানে একটা চাকরি সূত্রে আছে। তবে আমাদের হেডমাস্টার মশাই এই দিক থেকে ভীষণ আমাকে এনকারেজ করেন, পিএইচডির জন্য আমাকে খুব এনকারেজ করেছেন, বা ফেলোশিপের জন্য। কিন্তু সামহাও হতে পারে এই ছন্দমের এই ব্যাপারটার জন্যই আমি ওখানে হয়তো আমাকে এই দিকটা একটু স্যাক্রিফাইস করতে হয়েছে, আমার নিজের দিকটা। আপনি নাচ করতে করতে যেমন আপনি প্রফেশনালি আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, কিন্তু শুধু নাচ করে কি প্রফেশনালি নিজের পায়ে দাঁড়ানো যায়? হ্যাঁ, যায়। সেটা হচ্ছে, তাকে ক্লাসিক্যাল বেস হতেই হবে। ক্লাসিক্যালে যে যতটা এগিয়ে যেতে পারবে, তার কাছে এই যে মানে লাইট মিউজিক তার কাছে কিছু না। যত ক্লাসিক্যাল তার বেস থাকবে, সে লাইট মিউজিক দারুণভাবে করতে পারবে। কারণ ক্লাসিক্যাল বেস থাকা মানে তার মুদ্রা জানা, তার ভাব জানা, এক একটা ভাব এক এক রকমভাবে। আর এই লাইট মিউজিকও সে ভ্যারাইটিসভাবে করতে পারবে, কারণ নাচ কিন্তু কখনো পুঁথিগত বিদ্যা হতে পারে না। ক্লাসিক্যাল পুঁথিগত বিদ্যা, মানে আমি যা শিখেছি সেই ক্লাসিক্যালটাই আমাকে করতে হবে। আমি আলারিপু পট করে চেঞ্জ করে দিতে পারবো না, জ্যোতিস্বরম শব্দ, এটা ভরতনাট্যমের আইটেম বলছি, চেঞ্জ করতে পারবো না। যেমন ওড়িশির ক্ষেত্রে মঙ্গলাচরণ, বটু, পল্লবীরও অনেক ভাগ আছে, এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না। কিন্তু কোনো গানকে আমি এই আঙ্গিকে ফেলতে পারবো, যে আঙ্গিকে ফেলা যেতে পারে, সেটা আমি বিভিন্নভাবে আমার সৃজনশীলতা দিয়ে দেখাতে পারবো। সেটা কখন সম্ভব হবে, যখন এই ক্লাসিক্যাল আইটেমগুলো আমি নিজে আত্মস্থ করতে পারবো, তবেই না আমি আরেকজনকে দিতে পারবো। নাচ যখন প্রদর্শন হয়, আপনি কিরকম দর্শক আশা করেন, যে দর্শকের চেয়ারে কারা থাকতে পারে, মানে কি ধরনের দর্শক? তার কেননা আমার একটা প্রশ্ন রয়েছে তারপরে। আচ্ছা, আর
প্রথমত আমি যখন নাচ করি, এটা আমারও স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা থাকে সবসময় যে যখন স্টেজে নাচ করা হয় সামনে কি জিনিস তোমরা দেখতে পাও। হ্যাঁ, এই জিনিসটা একবার প্রশ্ন করি। কারণ কি হয়, আমি ওরা নাচের পরে যখন আমি ভিডিও দেখব তখন আমি ইন্ডিভিজুয়ালভাবে বলে দিতে পারবো কে কোন সময় কি ভেবেছে বা ওই সময়টা করার সময় তার কি মনে হয়েছিল। মানে এটা মানে হয়তো আমি যেহেতু জিনিসটা শিখিয়েছি সেই জন্য হয়তো আমার চোখে ধরা পড়বে, ভালো হলে ভালো, বা কোনো গণ্ডগোল হলে আমি আবার রেকটিফাই করে দেব। তো এরকমভাবে জিজ্ঞেস করি কি মনে হয়। তখন অনেকে বলে যে না, নাচটাই মনে করে করেছি, বা চিন্তা করছিলাম এরপরে কি, বা আবার কেউ বলে হয়তো আমি না সামনে সবাইকে দেখতে পাচ্ছিলাম, এরকম। কিন্তু আমি কি হয়, আমি যখন স্টেজে নাচ করি আমি না কাউকে দেখতেই পাই না, আমি একদমই কাউকে দেখতে পাই না, আমি টোটালি ওর মধ্যে ইনভলভমেন্ট আমার থাকে। আর আরেকটা জিনিস যেটা হয়, নাচ করতে করতে না আমি নিজের মতন করে সেটাকে আবার ওখানেই ইমপ্লিমেন্ট হয়ে যায় আমার ক্ষেত্রে। ওই গতানুগতিক ধারায় এই জন্য গ্রুপ পারফরমেন্সটা খুব ক্রুশিয়াল আমার জন্য। বেশিরভাগ সময় আমি আমার বোন দুজনে গ্রুপ পারফরমেন্স করতাম আর কি। ও যখন কোচবিহারে ছিল, এখনও এখানে নেই, বিয়ে এবং ওর চাকরি সূত্রেও আলাদা আছে। তো যাই হোক, ও যেমন বলে এই যে তোর সঙ্গে করা মানে একটু গন্ডগোল, তুই তো আরেকবার আরেক রকম ভাবে করে ফেলবি, মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তবে হ্যাঁ, ওরও একটা বোঝা হয়ে যায় যে এইবারে মনে হয় এরকমটা করে ফেলতে পারবে, ব্যাপারটা এরকম হয়ে যায়। হ্যাঁ, এটা কেন হয় এটা আমি জানি না, এটা হয়ে যায়। অডিটোরিয়ামে পারফর্ম করতে ভালোবাসেন না খোলা মঞ্চে বেশি ভালোবাসেন? খোলা মঞ্চ হলে আমার বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, নিষেধে গেছিলাম, সেটা হচ্ছে শিলচরে একটি নাটকের দলের সাথে গিয়েছিলাম। ওখানকার মঞ্চ কোনো মাইক্রোফোনের ব্যাপার নেই, যেখান থেকে বলা হচ্ছে সব সাউন্ড ক্যাচ করছে। ওখানে নাচ করে খুব মজা, মানে ওটা ওই খোলা মঞ্চের মতনই ব্যাপার, মানে কোনো কিছু মাইক্রোফোন ইউজ করতে হচ্ছে না। আমি যদি কোনো বলি ওখানে অটোমেটিক্যালি এমনিই বলতে পারবো, সেটা এখান থেকে ওই দর্শক অবধি সবাই শুনতে পারবেন। ওরকম একটা মঞ্চ হলে দারুণ ব্যাপার। আর খোলা হলে একদম শান্তিনিকেতনের যে চাতাল থাকবে, একটু ছবি আঁকা থাকলো, আলপনা দেওয়া থাকলো, উঠোনটাই একদম দারুণ, সব জায়গায় নাচা যায়। নাচের দর্শক যারা রয়েছেন কিরকম এখনকার দিনে, কিরকম দর্শক কিরকম নাচ দেখতে চায়? রুচিসম্মত না আজকাল যে পপ হিপ হপ, পপ ড্যান্স, মানে কতটা দেখেন আপনি, মানে নিজের চোখে কতটা আপনার ধরা পড়েছে? এখন কি মানে বেশিরভাগ ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতও রিমিক্স বেরিয়ে গেছে, তো বা যারা করছেন রবীন্দ্রসঙ্গীত তারা অনেকটা মিউজিক ঢুকিয়ে দিচ্ছেন। সেই মিউজিকটা অনেক সময় ক্লাসিক্যাল বেসও হয়, অনেক সময় একটু ওয়েস্টার্নের মতনও হয়ে যাচ্ছে, কিন্তু করছে, সবাই করছে, সেই দিকে অ্যাট্রাকশনটা বেশি দেখি। আপনি ভালো ভাবেন নাকি না পুরোনো ধারাতেই থাকাটা ভালো মনে করেন? না, দুটো ধারাকেই ঠিক আছে মনে করি। তবে হ্যাঁ, কোনো জায়গায় যদি কম্পিটিশন হয়ে থাকে, কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু যেটা নিয়ম হওয়া উচিত সেখানে ক্রিয়েটিভটা আনা উচিত নয় রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এটা সামাও ঠিক হয় না। কারণ কি হয়, পুরনো রবীন্দ্রসঙ্গীত একরকম হচ্ছে, নতুনের মধ্যে অনেক ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ড্রেস আপটা অন্যরকম হয়ে যাচ্ছে, চোখের আকর্ষণটা হচ্ছে অনেক কিছু, একরকম হলে কম্পিটিশনের জন্য ঠিক আছে। ছন্দম নিয়ে কোনো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল বা এরকম বা উত্তরবঙ্গ জুড়ে কোনো ফেস্টিভ্যাল এরকম কিছু? ভীষণই ইচ্ছে আর কি, সেটা আজ থেকে নয়, আমাদের রেজিস্ট্রেশন হওয়ার পর থেকেই খুব ইচ্ছে। পিসির ইচ্ছে ছিল রেজিস্ট্রেশন করার ব্যাপারটা, তবে পিসি চলে যান 2006-এ। তো 2005-এ আমি চীনে গেছিলাম 6 মাসের জন্য। তো যাই হোক, আসার পরে 2006-এ প্রথম আমাদের এখানে আমরা আন্তর্জাতিক নৃত্য দিবসটা পালন করি, পিসি প্রথম উত্তরবঙ্গে করেছিলেন। তো তারপর পরেই ওনার খুব ইচ্ছে ছিল যে নৃত্য নিয়েই না একটা এপিসোড তৈরি করবেন, এক একটা এপিসোডের মধ্যে কোনো শিল্পী নাচ করবেন। সেটি তিনি ছোটও হতে পারেন, বড়ও হতে পারেন, হ্যাঁ, মানে ছোট বলতে বয়সে ছোটোর কথা বলছি। তো এরকম একটা ইচ্ছে ছিল। আর আমার আরেকটা জিনিস কি, যখন কোনো কিছু শেখার ব্যাপারটা হয় সেই দিক থেকেই এতটা ইনভলভমেন্ট থাকে, ওটারও যে একটা প্রচার করতে হয় এই ব্যাপারটা আমার মধ্যে নেই। আচ্ছা, হ্যাঁ,
তো এখন আপনি কি মনে করেন প্রচারটাও জরুরি? হ্যাঁ, প্রচারটাও কিন্তু জরুরি। হয়তো মৌটুসিকে অনেকেই চেনে, মৌটুসি বন্ধু হিসেবেও অনেকে চেনে, তবে তারাটা মুখে কতটা মৌটুসি বলছে সেটা আমার জানা নেই। এইটাই বলছি প্রচারের কথা। প্রচারটাও জরুরি, অবশ্যই জরুরি প্রচারটা। যেমন কি হয়, আমাকে অনেকেই বলে যে অন্ততপক্ষে সপ্তাহে একটি করে ছোট্ট ছোট্ট করে নাচ ফেসবুকে দিবি। হয়তো যারা ভালোবাসে তারা এরকমভাবে এখন বলে। প্রচার করার সবথেকে সোজা মাধ্যম সোশ্যাল মিডিয়া। কিন্তু কি হয়, সেরকম কোনো আমার পেজ বা চ্যানেল কি আপনার আছে? হ্যাঁ আছে। আমার খাগড়াবাড়ি ছন্দম বলে একটি ফেসবুকে পেজ অ্যাকাউন্ট দেখি আছে। মাঝে মাঝে। আর আরেকটা পেজ খুলেছি KCSS, মানে কি রেজিস্ট্রেশন হওয়ার পরে না খাগড়াবাড়িটা যোগ হয়েছে গভর্নমেন্টের হ্যাঁ, থেকে। করে দেয়। তো খাগড়াবাড়ি ছন্দম সাংস্কৃতিক সংস্থা, এটা হচ্ছে সম্পূর্ণ নাম, মানে KCSS। তো সেই দিয়ে একটা পেজ আছে আমাদের। সেই পেজে আমাদের এখানে নাচের ঘরে ছোট বাচ্চা থেকে বড়দের কি কি শেখানো হয়, তারা যে হাতে বলছে ক্লাসিক্যাল, সেটাও আপলোড করা হয়। অ্যাটলিস্ট কি হয়, তাদের ছন্দটা লোক দেখুক, যে বলে কিভাবে নাচ করে ছোট বাচ্চারা, সেই জিনিসগুলো দিই। সেটা দেখার জন্যই দিই। আর ছোট বাচ্চা, এমনও কিছু বাচ্চা আছে স্কুলেই যায়নি, কিন্তু তারা এসে যে এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং তারা পাখি দেখাতে বলছে, পাখি দেখাচ্ছে মুদ্রায়, ফুল দেখাচ্ছে, ছোট ফুল দেখাচ্ছে, বড় ফুল দেখাচ্ছে, আকাশ দেখাচ্ছে, মেঘ দেখাচ্ছে, ভারী সুন্দরভাবে এগুলো নিজেরা নিচ্ছে। এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট মনে হয়। দিদি একাধারে স্কুল সামলাচ্ছেন, একটু সিরিয়াস নাচের একটা অর্গানাইজেশন সামলাচ্ছেন এবং সংসারও সামলাচ্ছেন। বাড়ি থেকে কতটা হেল্প পান নিজের হাজবেন্ডের কাছ থেকে, বা কি মনে হয় যে তারা আপনার সঙ্গে কতটা আপনার সঙ্গে সঙ্গ দেয়? মানে মারাত্মকভাবে সঙ্গ দেয়। মানে আমার হাজবেন্ড এই ব্যাপারে, মানে উনি যেহেতু ছোটোবেলার থেকে তবলার প্রতি আকর্ষণ, উনি তবলা বাজান। হ্যাঁ, তো এই যে প্রচার বিমুখ যেহেতু, তো ওইভাবে কোনো সময় আমি যাও বা এক দুটো নাচ দিয়ে থাকি, কিন্তু ওনার কোনো কিছু আমি দেখি না উনি একটু বলছে যে রেকর্ডিং করো, এটা দেব, সেই চাহিদাটা নেই। খুব নিজের মনে আনন্দ সহকারে ক্লাসে বাচ্চাদের শেখাচ্ছে, এবং বড়রা কেউ আছে, এর মধ্যে মেয়েরাও আছে, বিবাহিত মহিলাও আছে, ওর কাছে তালিম নিচ্ছে তবলার, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলে না কারোর সামনে। আমি আজকে সামনে এই কথাটা বললাম আর কি। হ্যাঁ, ওর এই ব্যাপারে খুবই আকর্ষণ, এবং ও বাজায় আপনাকে পুরোপুরি হেল্প আর করছে। তার থেকে বড় কথা, যে কোনো মিউজিক কম্পোজিশন করার ক্ষেত্রে আমার কতটুকু লাগবে, কতটুকু নেব, সমস্ত কিছু, মানে আমার চোখ অন্ধকার যদি ও এই ব্যাপারে আমাকে কিছু না করে। ব্যাপারটা এরকম আর কি। আগামী দিনে আর কি কি চিন্তা ভাবনা রয়েছে আপনি ইনস্টিটিউটকে বড় করার জন্য? বড় করার জন্য খুব তো ইচ্ছে করে যে ছন্দমে নামে এখানে ব্রাঞ্চ খুলবো, ওখানে ব্রাঞ্চ খুলবো। সেটাই, আপনি কি জেলায় জেলায় খোলার খুবই ইচ্ছে করে, কিন্তু কি হয়, এগুলো করতে গেলে না আমাদের অ্যাটলিস্ট আমার এবং আমার হাজব্যান্ড, আমরা দুজন যেভাবে এটাকে নিয়ে যাচ্ছি, তার সাথে যদি আমরা কাউকে পাই, লোক প্রয়োজন। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয়, যে কোনো অনুষ্ঠান বা কিছুতে দুজনে মিলেই যা আমরা করে যাচ্ছি। তবে হ্যাঁ, আমাদেরও একটা বডি আছে, ওনারা আসেন, কোনো অনুষ্ঠানে আমরা বললে ওনারা আসছেন, ওনারা থাকছেন, কেউ সঞ্চালনা করছে, কেউ শুরু করছে অনুষ্ঠান মুখবন্ধ দিয়ে, সব কিছুই হচ্ছে। কিন্তু এই ছন্দমকে নিয়ে যাওয়ার পেছনে যে আরও 4 জন থাকবে, সেই ব্যাপারটা কিন্তু আমি এখনো অবধি দেখতে কাউকেই পাচ্ছি না। এবং এত ছাত্রছাত্রীর মধ্যে আরেকটা মৌটুসি পাননি না, এটা আমি পাচ্ছি না। এটা কোথাও দুঃখদায়ক? অবশ্যই এটা খুবই দুঃখদায়ক, এবং বড় স্টুডেন্টদের কাছে এটাও বলা হয়, মানে নিঃস্বার্থভাবে যে ভালোবাসা নাচকে এখন খুব কম। কেন মনে হয় এই মানসিকতা? আপনি যেভাবে ভালোবেসেছেন, পড়েছেন, সবসময় কি মনে হয় যে আমি নাচ করব, আমি ফেসবুকে দেব, এই যে এই আমিটার থেকে মানুষ সরতে পারছে, শো অফ করা। হ্যাঁ, মানে এই দেখানো খালি তাই মনে হবে, এই আমির থেকে মানুষ সরতে পারছে না। যবে এই আমির থেকে মানুষ সরতে পারবে, তবেই না জিনিসটা অন্যরকম হবে। এটা আমার ব্যক্তিগত অবশ্যই অভিমত। আপনার আমি চোখ বুঝলে
আমি কিন্তু আর আমি আর আপনার কে থাকবে স্বপ্নটা আমি কে জানি নিয়ে না। নিয়ে যাবে আমি আর সেটা জানি একটা না। বড় প্রশ্ন, একদম বড় প্রশ্ন। বড় প্রশ্ন একটা। এটা সত্যিই বড় প্রশ্ন। এগুলো নিয়ে কি ছাত্র এগুলো নিয়ে হ্যাঁ ওদের সাথে কথা হয়, ওরা তখন আমাকে আর আমি একটু ইমোশনাল আর কি, হ্যাঁ, তো চোখ দিয়ে জলটা বেরোয়, যেহেতু নাচটা এত ভালোবাসার। ওরাও কাঁদে, না আমরা তো আছি, আমরা তো আছি, ওই যে মুখে আমরা তো আছি, আমি এরকম চাই না। আমাকে কিভাবে আমার পিসি তৈরি করেছেন, এবার একটা ছোট্ট কথা বলি। স্কুলে চলে যেতেন উনি, ওই সময়টা তো আমি কলাবাগান হাই স্কুলে জয়েন করিনি, উনি পূর্ব গুড়িয়াটি হাই স্কুলে টিচার ছিলেন। উনি স্কুলে যাওয়ার আগে কোনো গান এরকম আমাকে বলে দিয়ে গেলেন যে তুই না এটা কথকে তুলবি, মৌকে এটা কথকে তোলাবি, তুই ওড়িশিতে তুলিস, গুড়িয়াকে এটা একদম ওনার মুখের ভাষাটাই আমি বলছি, গুড়িয়াকে এটা ভরতনাট্যমে তুলিস। মৌ হচ্ছে তুফানগঞ্জে বাড়ি, আমার থেকেও একটু বড় সিনিয়র পিসির স্টুডেন্ট, হ্যাঁ। তো আমি মৌদিকে মৌ বলি। তো কি হলো, তখন গুড়িয়াও স্কুলে, মৌদিও তুফানগঞ্জ থেকে চলে আসলো আমাদের এখানে। সারা রাত জেগে, দুটো নেই, আড়াইটে নেই, আমি ওটা ভেবে নিলাম, আগে গানটা লিখলাম, তারপরে ভেবে নেওয়া হলো ওকে এটা তোলাম। যাওয়ার সময় বলে গেল আমি স্কুল থেকে এসে না দেখব। তো তারপরে কি হলো, এই যে সৃজন ছন্দে আনন্দে আমাদের দূরদর্শনে, জলপাইগুড়ি দূরদর্শনের একটি নাচ সৃজন ছন্দে আনন্দে নজরুল গীতি, এটা ছিল আর কি, এটাতেই প্রথম এরকমভাবে বলে গেল। তো আমি ওকে ওড়িশি, আমি নিজে ওড়িশি তুললাম, আরেকজনকে কত্থক তুলিয়ে দিলাম, ওকে ভরতনাট্যমটা তুলিয়ে দিলাম। এই যে আমি তোলালাম, এটাতে কিন্তু আমারই জ্ঞান হলো। অবশ্যই এই জিনিসটা আমি যখন স্টুডেন্টদের বলি যে তোদের এই গান দিচ্ছি, এই গানটা দেখ তো তোরা কীরকমভাবে তুলতে পারিস, ওরা তখন না আগে পিছিয়ে যায়, মানে পরিশ্রম করে মানসিকতাটা কমে গেছে। এটা না ঠিক আমি বুঝতেই পারি না যে কেন উনি আমাকে এরকম বলেছেন জন্যই আজকে কোনো একটা নাচ তুলতে গেলে আমাকে কিন্তু কলকাতায় যেতে হয় না। আমার তো সব গুরুই ওখানে, আমার পিসি এখানে আছেন, আর তো সবাই ওখানে, রামপ্রসাদ চট্টোপাধ্যায় ওখানে, শ্লেখা পিসিও ওখানে, শ্লেখা পিসির যে মেয়ে আছে শিল্পী মুখার্জি, উনিও ওখানে, তো সবাই ওখানে, মীনাক্ষী দাস, চিররঞ্জন দাস, যার কাছ থেকে আমি সৃজনশীল নৃত্য আমি শিখেছি, তো সবাই ওখানে। তো আমাকে নাচ শিখতে গেলে তাহলে আবার কোনো গান তুলতে গেলে আমাকে ওখানে যেতে হবে? তা তো নয়, আমি তো এখানেই নাচ তুলছি, এখানেই নাচ করাচ্ছি, একটি নাচকে আমি অনেক রকমভাবে তোলাতে পারি। তো এটা যখন আমি পারছি, তাহলে আমি যখন ওদের তোলাচ্ছি, ওদেরও সেই ক্যাপাসিটিটা যদি নিজেরা নিয়ে নিতে পারে, তাহলে ওরাও আমার মতন তৈরি হয়ে যাবে। আমি চাই এরকম হোক। যে হাতে পায়ে শিখে নাচটা মনে রাখবে, সে ততটা বেশি মনে রাখতে পারবে। আমার যদি মনে হয় যে না এটা তো ইউটিউবে আছে বা আমার কাছে মোবাইলে আছে, ও যখন ভুলে যাবো তখন ফিজিক্যালি শেখাটাকে গুরুত্ব বেশি একদম। বা কেউ বললো আমি না এটা একটু ভিডিও করে নিই, না এইটা কিন্তু শেখার সঠিক পদ্ধতি। ফিজিক্যালি শেখাটা, কারণ আমি ভুলে গেলে তো আমি তো ভিডিওটা দেখে নেব, কিন্তু আমার তাহলে মনে রাখার মানসিকতাটা নষ্ট হয়ে গেল, কিন্তু শর্ট মেমোরি হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। একদমই দিদির কাছে, মৌটুসিদির কাছে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম এবং জানতে পারছি। শেষের দিকে চলে এসেছি, না আরও মৌটুসিদির সঙ্গে পরে আবার আমাদের কথা হবে দিদি। এই পয়লা বৈশাখ গেল, নববর্ষ, আমরা নতুন বছরে, বাংলা নতুন বছরে আসলাম। সমগ্র উত্তরবঙ্গ এবং কোচবিহারের যে চর্চা, এই নাচ গানের চর্চা, সে নিয়ে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, নাচ এবং গান বা ছবি আঁকা আবৃত্তি সবই সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যাচ্ছে, এবং সবার মধ্যে যে একটা ছন্দ নিয়ে, যে এগুলো তো সবই ছন্দ নিয়ে কাজ, হ্যাঁ, আসলো সুর ছন্দ নিয়ে কাজ, এটার জন্য খুব ভালো লাগে যে বড়রাও সুন্দর এগিয়ে আসছে, হ্যাঁ। আর এটার না কোনো শেখার বয়স নেই, মানে কিছু শেখার জন্য আমার খুব বয়স, আমার এটা শেখা যাবে না তা নয়, শেখার বয়স নেই, সব বয়সেই শেখা যায়, এবং শিখলে মন আনন্দ হয়, এবং মন আনন্দ থাকলেই শরীর ঠিক থাকবে, শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে। একদমই খুব মজার। আমরা কিন্তু আজকে একটা সাক্ষাৎকার করলাম, হলো আমাদের। আমি আগেই বলেছি আমরা কিন্তু কোচবিহার এবং উত্তর বাংলার
বিভিন্ন আঙ্গিকে যারা নিজেরা সফলতা নিয়ে কাজ করে যাচ্ছেন তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আজকের পর্বে যেমন আমাদের সঙ্গে রয়েছিল মন্টু সিদ্ধি, তিনি ছন্দম যে নৃত্য একাডেমি রয়েছে তাকে এই একাডেমিকে তিনি কিন্তু আরও আগে নিয়ে যাচ্ছেন, আরও বড় করছেন এবং পাশাপাশি তিনি শিক্ষকতা করেন। সব মিলিয়ে কিন্তু তিনি কোচবিহারের জন্য একটা দৃষ্টান্ত, কিন্তু মানুষ যারা পড়াশোনার পাশাপাশি যে কালচারকে এগিয়ে নিয়ে যাওয়া, মন্টু সিদ্দিকে দেখে কিন্তু সেটাও একটা শিক্ষণীয় ব্যাপার আমাদের জন্য সকলেরই। আমরা চাইব আপনারাও এই অনুষ্ঠান দেখে আপনারাও কিছুটা হলেও অনুপ্রাণিত হবেন এবং আগামী দিনে কোচবিহারের যে এই কৃষ্টি কালচারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দিদি, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আগামী দিনে আবার চেষ্টা করব, আশা করব আপনার এই ছন্দম একাডেমি যেন আরও বড় হয়, আরও সুপ্রতিষ্ঠিত হয় এবং সমগ্র উত্তর বাংলায় এবং পশ্চিম বাংলায় যেন নাম করে। আপাতত এইটুকুনি চাইব। নমস্কার। সবাইকে শুভেচ্ছা।